সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাইন লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ২০২৫ সালের সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ে অনুশীলনী ১.২ এর প্রশ্ন নম্বর ১০ এর যে সৃজনশীলটি রয়েছে, এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। অনুশীলনী ১.২ প্রশ্ন নম্বর ১০। প্রথমে যে উদ্দীপকটি দেওয়া আছে, উদ্দীপকটি হলো একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫টি চারা কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য হলো ১২ টাকা। এরপর ধারাবাহিকভাবে ৩টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হলো চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তারপর ৩ নম্বর প্রশ্নটি হলো খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তা তোমাকে নির্ণয় করতে হবে। এখন যদি আমি ৩টি প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করি, তাহলে আমি যদি প্রথমে উদ্দীপকটি দেখলাম এবং প্রথম প্রশ্নটি ছিল চারা গাছগুলো কিনতে তার কত খরচ হবে। তাহলে উদ্দীপকে দেওয়া ছিল প্রত্যেকটি চারা গাছের মূল্য হলো ১২ টাকা। তাহলে আমি বলতে পারি একটি চারা গাছের মূল্য ১২ টাকা এবং সে সর্বমোট কিন্তু ৫৯৫টি চারা কিনেছিল। তাই আমি যদি এখন লিখি ৫৯৫টি চারা গাছের মূল্য হলো ৫৯৫ গুণ ১২। এটাকে যদি গুণ করি তাহলে আমি পাই ৭১৪০। এখন আমি উত্তরে বলতে পারি চারা গাছগুলো কিনতে তার খরচ হয়েছিল ৭১৪০ টাকা এবং এটাই হলো এ জায়গার উত্তর। তাকে ৫৯৫টি চারা কিনতে মোট ৭১৪০ টাকা খরচ করতে হবে। এরপর দ্বিতীয় প্রশ্নটি যদি দেখি, দ্বিতীয় প্রশ্নটি বলা হয়েছে বাগানের প্রত্যেকটি সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। সমান সংখ্যক বলতে অর্থাৎ প্রত্যেক সারিতে সমান, অর্থাৎ প্রত্যেক সারিতে ৫টা করে অথবা 10টি করে গাছ লাগানো হয়েছে। তাহলে এক্ষেত্রে যদি তুমি কয়টি গাছ অবশিষ্ট থাকে এটা তোমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমরা ১.১ আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের যে অঙ্কগুলো করেছিলাম এগুলো তোমাকে পারতে হবে। তুমি প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে ভাগের সাহায্যে বর্গমূল করে নিবে। বর্গমূল করার পর বর্গমূলের যে অবশিষ্ট সংখ্যাটি থাকবে সেটি হলো লাগানোর পর চারা অবশিষ্ট সংখ্যা। তাহলে প্রথমে যদি আমি দেখি, উদ্দীপকে ছিল সর্বমোট গাছ ছিল কিন্তু ৫৯৫টি। এখন আমি ৫৯৫ লিখলাম, এই সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল করতে হবে। আমি ৫৯৫ প্রথমে ডান দিক থেকে এটাকে জোড়া করে নিলাম, ৯৫ একটি জোড়া এবং ৫ জোড়াবিহীন থেকে গেল। তাহলে আমি ১.১ দেখেছিলাম বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথম কি ছিল, আমি যে সংখ্যাটা বাম দিকে থাকবে প্রথম সংখ্যাটিকে এর থেকে ছোট অথবা এর সমান পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। এর থেকে ৫ থেকে ছোট এবং এর সমান পূর্ণবর্গ সংখ্যা হলো ৪। এই সংখ্যাটিকে বর্গমূল করলে অর্থাৎ ৪কে যদি আমি বর্গমূল করি তাহলে পাই ২। এই ২কে ওই জায়গায় নিতে হবে, অর্থাৎ সংখ্যাটিকে বর্গমূল করলে যে সংখ্যা পাওয়া যাবে ওই সংখ্যাটিকে ওই পাশে বসাতে হবে এবং এই সংখ্যার ডাবল তোমাকে এই পাশে বসাতে হবে। তাহলে ২ এর ডাবল হলো ৪, তাই আমি এক্ষেত্রে এখানে ৪ বসালাম এবং ৫ থেকে যদি ৪ বিয়োগ করি তাহলে তাকে ১ এবং উপরের ৯৫ নিচে নেমে আসলো। তারপর এই জায়গায় যে ৪ বসালাম, ৪ এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে এই সংখ্যাটি দ্বারা পুরো সংখ্যাটি গুণ করলে ওই সংখ্যা থেকে ছোট বা এর সমান হয়। এক্ষেত্রে যদি আমি ৪ বসাই তাহলে ৪ দ্বারা যদি পুরো সংখ্যাটিকে আমি গুণ করি, পুরো সংখ্যাটিকে গুণ করলে আমি পাই ১৭৬ এবং ১৯৫ থেকে আমি যদি ১৭৬ বিয়োগ করি তাহলে থাকে ১৯ এবং এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ভাগশেষ হলো ১৯। এখন আমি উত্তরে বলবো বাগানে প্রত্যেকটি সারি থেকে সমান সংখ্যক গাছ লাগানোর পর ১৯টি চারা অবশিষ্ট থাকবে। অর্থাৎ এক্ষেত্রে ভাগশেষ যেহেতু আমি ১৯ পেয়েছি, আমি এখান থেকে বলতে পারি এক্ষেত্রে লাগানোর পরেও ১৯টি চারা অবশিষ্ট থাকবে। এটাই হবে এর উত্তর। এখানে প্রশ্নটি বলা হয়েছে, গ নম্বরে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এ ধরনের অঙ্ক কিন্তু আমরা ১.১ করে এসেছি। এখন যদি আমি সমাধান করি এই অঙ্কটা, প্রথমে আমি লিখলাম ক হতে প্রাপ্ত আমি পাই খরচের টাকা ছিল, সেটা কত আমরা দেখেছিলাম, সেটা নির্ণয় করেছিল, সেটা হলো ৭১৪০। চারা গাছের সংখ্যা হলো ৫৯৫। এখন যদি আমি খরচের টাকা থেকে অর্থাৎ ৭১৪০ থেকে চারা গাছের সংখ্যা অর্থাৎ ৫৯৫ সংখ্যাটিকে বিয়োগ করি, আমি টোটাল পাই ৬৫৪৫ এবং এই সংখ্যাটিকে প্রথমে আমাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। আমি যদি ৬৫৪৫ এই সংখ্যাটিকে জোড়া করে নিলাম এবং ৬৫ থেকে ছোট অথবা এর সমান
একটি পূর্ণবর্গ সংখ্যা নিই, তাহলে 65 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো 64। 64কে যদি আমি রুট করি আমি পাই 8, এবং এক্ষেত্রে 8 আমি এই পাশে বসাবো, এবং এর দ্বিগুণ, 8 এর দ্বিগুণ কিন্তু 16, আমি এই পাশে 16 বসালাম, এবং 16 সাথে এমন একটি সংখ্যা নিতে হবে যাতে এই সংখ্যাটি দ্বারা যদি আমি পুরো সংখ্যাটিকে গুণ করি তাহলে এর থেকে ছোট বা এর সমান হবে। এক্ষেত্রে আমি যদি 1 নেই তাহলে 161, 161কে যদি আমি 1 দিয়ে গুণ করি, যে সংখ্যাটি নিয়েছি এই সংখ্যাটি দ্বারা গুণ করি, তাহলে কিন্তু 161 হয়ে যায়, এবং 161 কিন্তু 145 থেকে বেশি। তাই এক্ষেত্রে আমি 0 নিলাম। 0 দ্বারা যদি আমি 160কে গুণ করি তাহলে আমি টোটাল পাই 00, এবং 145 থেকে 00 বিয়োগ করলে আমি পাই 145। এই জায়গায় যেহেতু 0 নিয়েছি তাই এখানে 0 বসালাম। এখন আমি বলতে পারি যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার পর ভাগশেষ 145 থাকে, তাই 6545 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয়। যেহেতু এর ভাগশেষ বিদ্যমান তাই সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 6545 এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা পূর্ণবর্গ হবে, অর্থাৎ এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে 80 যোগ 1, অর্থাৎ 81। এখন আমি ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করি, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, যে বর্গমূলটি হবে এটাকে 2 বার গুণ করতে হবে, 81 গুণ 81, এবং টোটাল যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করেছি এই সংখ্যাটিকে বিয়োগ করতে হবে, এক্ষেত্রে 6545, এবং 81 গুণ 81 করলে আমি পাই 6561, এবং এটা থেকে যদি আমি 6545 বিয়োগ করি আমি পাই টোটাল 16, অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি উত্তর হবে ক্ষুদ্রতম সংখ্যাটি 16। 6545 এই সংখ্যাটির সাথে যদি আমি 16 যোগ করি তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এক্ষেত্রে তুমি একটি কাজ করতে পারো, তুমি 6545 এই সংখ্যাটির সাথে যোগ করে তারপর এই যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে তুমি দেখতে পারো তার ভাগশেষ 0 আসে কিনা। অবশ্যই 0 আসবে, কারণ সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি পুরো সৃজনশীলটি ভালোভাবে বুঝতে পেরেছ। কারো যদি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে সমস্যা হয় তাহলে তুমি আগের ভিডিওতে আমরা যে 1.1 এর অঙ্কগুলো করেছিলাম এই অঙ্কগুলো দেখে আসতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।